আপনার 512 এই নম্বরে। দর্শক চলুন কথা বলি আজকের অতিথির সাথে। 21 আলোকিত সন্ধ্যায় আপনাকে স্বাগত। জি ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে খুব রিসেন্টলি মাত্র এক সপ্তাহ হয়নি, গত শুক্রবার আপনি একটি পুরস্কারে ভূষিত হয়েছেন, যেটি হচ্ছে অগ্রণী ব্যাংক বাংলা একাডেমি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার। তো এটা নিয়ে প্রথমে জানতে চাচ্ছি যে কোন লেখার জন্য আপনি পুরস্কৃত হলেন এবং পুরস্কার পাওয়ার পর আসলে আপনার অনুভূতি কি? স্বভাবতই জাতীয় পর্যায়ে এটা আমার প্রথম পুরস্কার, বড় আয়তনে। স্বভাবতই আমি একটু স্বাভাবিকভাবেই একটু এক্সাইটেড। আর দ্বিতীয়ত হচ্ছে যে বইটা ছিল অবশ্যই শিশুদের জন্য এবং সেটা স্বাস্থ্য বিষয়ক। বিশেষ করে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেই ধারণাগুলোকে ভেঙে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে যে শিশুদেরকে যদি আমরা সেই ধারণাগুলো ছোটবেলা থেকেই ভাঙিয়ে দিতে পারি তাহলে তাদের স্বাস্থ্যগত যে জীবনটা সেটা অনেক সুন্দর হবে। বিশেষ করে আমার বইটার শিরোনাম ছিল যে ভুল জানো ভুল ভাঙো। বাহ, এটা ছিল চমৎকার। এই বইটির জন্য আমি পেয়েছি পুরস্কার। তো একটু জানতে চাই যে এই যে লেখালেখি করছেন, যদিও পেশা আপনি একজন চিকিৎসক, কিন্তু তার পাশাপাশি যে লিখে যাচ্ছেন এবং বিশেষ করে আপনার মানে লেখালেখির বিষয়বস্তু সবকিছু শিশুদের জন্য হয়ে থাকে, এই শিশু সাহিত্যটাকে আপনি কেন বেছে নিলেন? শিশুদের জন্য বিশেষ করে আমার ছড়ার উপরে আমার কিছু বই আছে, ছড়া লিখতাম। তো যেহেতু আমি চিকিৎসক, পরে দেখা গেল যে কিছু গদ্য লেখা হয়ে গেল, সেটা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে। তো একদিকে ছড়া সাহিত্য, আরেকদিকে চিকিৎসা সাহিত্যই বলেন, তো এই দুটো নিয়ে চলছে। আর এর মধ্যে শিশুদেরকে আমি বেছে নিয়েছি এই কারণে যে আমার মনে হয়েছে যে শিশুদেরকে বোঝার যে বিষয়টা থাকে এবং ওদের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোর অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেকটা চিকিৎসা বিজ্ঞানের আওতায় আসে। তো সেই বিষয়গুলো যদি তুলে আনা যায় এবং তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি ছড়ার মাধ্যমে বা গল্পের মাধ্যমে বা আমি যদি বিজ্ঞানও লিখি সেটা তাদের উপযোগী করে লেখার জন্য যে বিষয়গুলো থাকে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই শিশুদেরকে যদি নিয়ে যদি লেখা যায় তাহলে আমার মনে হয় যে এই কাজটা মনে অনেকেই করতে চান না, অনেকেই খুব রাতারাতি বড়দিন নিয়ে সাহিত্য করতে চান। আমার কাছে মনে হচ্ছে যে এটা করা উচিত। হ্যাঁ, এবং আমাদের দেশে কিন্তু আসলে যে শিশুদের নিয়ে কাজ করা এরকম লোকের সংখ্যা বা লেখকের সংখ্যা কম। সমস্যা আছে, সেটা হচ্ছে যে শিশু সাহিত্য যারা করেন তাদেরকে ঠিক বড় সাহিত্যিক যে মাপ কাঠিতে তাদেরকে দেখা হয় না। তাদেরকে মনে হয় ও আচ্ছা ও ছড়া লেখে, ও আচ্ছা ছোটদের জন্য লেখে, আজীব যে ছোটদের জন্য যে লিখছেন সেও মনে হয় ছোট, এরকম একটা ব্যাপার। আসলে বিষয়টা তো তা না, শিশুদের জন্য লেখা অবশ্যই। আর শিশুদের নিয়ে লেখাটা কিন্তু আমার মনে হয় যে বেশি কঠিন কাজ, কারণ ওদের মানসিকতা এবং ওদের বোঝার জন্য মানে সহজবোধ্যভাবে ওদের কাছে উপস্থাপন করা এটা কিন্তু একটা কঠিন কাজ। আর এই কারণে আমি যদি ধরি যে সুকুমার রায়ের ছড়া, সেটার পাশাপাশি বা আমাদের দেশে এই সময়কার লুৎফর রহমান বা আমিরুল ইসলাম এই লেভেলের যারা লিখছেন তাদের সমকক্ষ কি তৈরি হয়েছে? খুব সহসা কিন্তু হয়নি। কাজে শিশু সাহিত্য নিয়ে লেখা কিন্তু খুব সহজ বিষয় না। জি, তো আপনার এই যে এই লেখালেখির চর্চা বলি বা অভ্যাসটা বলি, এটা আসলে কোন সময় থেকে? এটা আমার কলেজ জীবন থেকে ইন্টারমিডিয়েট যখন পড়তাম, তারপর মেডিকেল কলেজে একটা বড় সময় আমার এই কাজে কেটেছে আসলে। আচ্ছা, ও তারপর থেকে কন্টিনিউ মোটামুটি লিখছেন? জাতীয় পর্যায়ে বিভিন্ন দৈনিকে লেখালেখি, তারপর বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি, আস্তে আস্তে তারপর আমি বিভিন্ন দৈনিকেও কাজ করেছি। আমি যখন যেহেতু চিকিৎসক লেখালেখিটা করতে পারি, সেই হিসাবে সেই বদলতে আমি বাংলাদেশে প্রথম যে চিকিৎসা পাতা বের হয় দৈনিক জনকণ্ঠ থেকে, সেটার আমি সাথে জড়িত ছিলাম দীর্ঘ 16 বছর। তারপরে সকালের খবরের সাথে ছিলাম, তারপরে বর্তমানে আমি ঢাকা ট্রিবিউনের হেলথ পেজ যেটা প্রেসক্রিপশন সেটা দেখছি। জি, এবং আপনাকে প্রায় আমরা চ্যানেলেও এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক একটা অনুষ্ঠান করছি প্রতি সপ্তাহে। তো এবার একটু জানতে চাই যে এই যে পেশায় একজন চিকিৎসক হিসেবে আপনি কাজ করছেন, তার সাথে সাথে এই যে লেখালেখি যে ব্যাপারটা, তো এই দুটোই কিন্তু আসলে বলবো একদম ভিন্ন ট্র্যাক, অপোজিট বিষয়। তো এই দুটো জিনিস একসাথে কন্টিনিউয়াসলি করতে আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় বা কন্ট্রাডিক্টরি কি হয়ে যায় না? কাজে কিছুটা সমস্যা হয়নি তা বলবো না, বিশেষ করে শিশু সাহিত্য করতে যে বা সাহিত্য কর্ম করতে যে যেটা হয়েছে যে আমার পেশাগত জীবনে আমার বয়সের তুলনায় আমি কিছুটা হলে কিন্তু পিছিয়ে গেছি। তারপর আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি বা অন্যান্য যেসব ডিগ্রিগুলি করার কথা সেগুলো আমি কমপ্লিট করেছি। আমি এখন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নাক কান গলা বিভাগে কর্মরত আছি। তবে এটা হয়তো বা যদি আমি সাহিত্যকর্মে না থাকতাম হয়তো আরেকটু আগে হতো, হয়তো বা কিছুটা হয়েছে।
আবার ঠিক অপোজিট দিকে লেখালেখিটা হয়তো আরেকটু ভালো হতো যদি আমি আমার পেশাগত জীবনে অনেক সময় দিতে না হতো, কারণ এখন হচ্ছে যে পেশাগত জীবনে একজন ডাক্তার হিসেবে আমাকে ক্লাস নিতে হয়, আমাকে পেশেন্ট দেখতে হয়, আমাকে অপারেশন করতে হয়, আমাকে চেম্বার করতে হয়, তো এই কাজগুলো কিন্তু আমার করতে হচ্ছে। পাশাপাশি আবার আমার পত্রিকার কাজ আছে, সেগুলো করতে হচ্ছে, ফাঁকে লেখালেখি, মানে দুটোকে আসলে সমন্বয় করতে গিয়ে মনে হচ্ছে যে দুটোতে একটু মনে হয় যে একটু কম, মানে পুরোপুরি টাইম দেয়া যাচ্ছে না। ছড়া সাহিত্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি হয়তো সেখানে আরো কিছু সময় দিলে আরো কিছু লিখতে পারতাম বা পারবো, কিন্তু সেই সময়টা হয়তো আমি পাচ্ছি না এখন আসলে। তারপরও আপনি সমানতালে যে কাজ করে যাচ্ছেন, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। একটু আমি লেখালেখির প্রসঙ্গে আসতে চাই যে আমার হাতে চমৎকার কয়েকটি বই দেখতে পাচ্ছি আপনার লেখা। তো এখানে একটা বই হচ্ছে ফেসবুক টুইটার ছাড়া এই দুইটার ছড়া, এই দুইটার। তো এই যে এটা মনে হয়েছে আমার কাছে দেখে যে একদম এখনকার সময় যেটা ফেসবুক টুইটার আমরা কিন্তু খুব ইউজ টু, এই প্রজন্মের যারা বিশেষ করে। তো আপনার লেখার কি এরকম হয় যে না আপনি যখন ভাবেন বা লিখেন যে না সমসাময়িক বিষয় বা এই বিষয়গুলো কি উঠে আসে, ব্যাপারটা কি এরকম? এটা তো সবসময় কাজ করবেই আসলে, কারণ একজন লেখককে সবসময় তার সময়ের সাথে চলতে হবে, এটাই স্বাভাবিক। তো ফেসবুক এবং টুইটারে যে জিনিসগুলো হচ্ছে, নানা রকম বিষয় হচ্ছে এখানে, তো সবগুলো বিষয় কিন্তু এখানে আছে। ফেসবুকের ইতিহাস থেকে শুরু করে এখন এই যে মানে চ্যাট থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে, সব বিষয়গুলো খুব বিভিন্ন ভাবে এই ছড়ার। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে সব দিকে চোখ কান খোলা রাখা, অবজার্ভ করা, এবং তারপরেই কিন্তু বিষয়গুলোকে নিজের লেখার মধ্যে নিয়ে আসা। সো এই মানে চিন্তা করা বা ভাবনা করা, এই টাইমগুলো আসলে আপনি কিভাবে করেন? এটার জন্য আসলে কিন্তু আপনাকে সময়ের সাথে থাকলেই কিন্তু আপনার ভিতরে কিন্তু ইনপুটগুলো আসবে। আপনি যদি ফেসবুকের সাথে অ্যাটাচ থাকেন, টুইটারের সাথে অ্যাটাচ থাকেন, আপনার কিছু ফ্রেন্ড থাকে, আপনি যদি কর্মজীবনে সেরকম লোকজনের সাথে চলাফেরা করেন যারা লেখালেখি করছে বা যারা এগুলো নিয়ে কথা হচ্ছে, তো বা কিছু জার্নালিস্ট ফ্রেন্ড যদি থাকে, তো এদের সাথে প্রতিনিয়ত যে ইন্টারাকশন হচ্ছে, এই ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু অনেক মেসেজ কিন্তু চলে আসছে। এবং আমি আসলে দর্শকদের একটু দেখাতে চাই যে চমৎকার, মানে কভারটাও চমৎকার, একেবারে দেখে বোঝা যাচ্ছে, আইডিয়াই করা নিয়ে যাওয়া যাচ্ছে যে কোন ধরনের কাজ, এটা খুবই মানে চমৎকার। এছাড়া আরো একটি দেখতে পাচ্ছি যে 7 অসুখে 7 কাহন, এটা হচ্ছে ডাক্তারি বই। ডাক্তারি বই। সো এতে বোঝা যাচ্ছে যে এখানে অবশ্যই যেটা স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো, 7টা অসুখ নিয়ে এখানে বলা হয়েছে আর কি। আচ্ছা, এখানে কোন 7টা অসুখ বিষয় আসলে বলা হয়েছে? এখানে সম্ভবত অ্যালার্জি, অ্যাজমা, হাইপারটেনশন, হার্ট, তারপর ডায়াবেটিস, তারপর বোধহয় কিডনির অসুখ। মানে এখনকার সময় আসলে যেই অসুখগুলোতে আমরা প্রতিনিয়ত বেশি স্পেস করছি সে ধরনের, সো আমরা আইডিয়া পাবো এবং কিভাবে আসলে দ্রুত আরোগ্য লাভ করা যায় সেদিকে আসলে ওয়ে দেখানো যাবে। সেটাই আসলে, মানে যেটা পুরনো কথায় আসে, যদি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই কথাতেই আসতে হয় বারবারই। ওই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, অ্যাটলিস্ট আমরা সময় মতো ব্যবস্থাটা তো নিতে পারবো, এটা তো বড় ব্যাপার। আসলে সাবধান থাকা যাবে আসলে। আচ্ছা, আমি এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, আমার আসলে অনেক কিছু জানার আছে, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে। দর্শক, কথা হচ্ছিল আজকের অতিথি চিকিৎসক ও শিশু সাহিত্যিক সজল আশফাকের সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতি, এক্ষুনি ফিরছি, একুশের সাথেই থাকুন। ফিরে আসার আনন্দটা দ্বিগুণ করে দিতে রেডি রবি। বন্ধ সংযোগ চালু করলেই আকর্ষণীয় কল রেট আর প্রতিদিন বোনাস টক টাইম। রবি। ভাবি, দেখেন পত্রিকায় কি লিখেছে, গরু দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ে তো বিরাট তোলপাড়। পরিবারের জন্য এখন কোন দুধটা যে কিনি? 100% নিরাপদ ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার আসে অস্ট্রেলিয়ার সবচেয়ে নিরাপদ দুগ্ধ উৎপাদক থেকে। এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই। এতে আছে ভিটামিন এ, বি, ডি, প্রোটিন, জিঙ্ক ও ক্যালসিয়াম, যা আপনার পরিবারের সুষম পুষ্টি নিশ্চিত করে। তাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার বাজারে সবচেয়ে নিরাপদ পুষ্টিকর গুঁড়ো দুধ। নিশ্চিন্তে ব্যবহার করুন। আমি জানি যে আপনি আমাকে লক্ষ্য করছেন। আমার লাইকস, ডিসলাইকস, ইমপ্রেশন জাগানোর মতো প্রতিটা ডিটেল আপনি সার্চ, শেয়ার আর জুম করেন ছোট ছোট সব ডিটেল, ইভেন ড্যান্ড্রাফ। দ্যাটস ওয়াই আই ইউজ ক্লিয়ার উইথ নিউট্রিম অয়েল।
এটি স্ক্যাল্পকে নারিশ করে, ড্যান্ড্রাফের নাম গন্ধ দূর করে। যখন কিছুই লুকোনোর থাকে না, তখন অনেক কিছুই থাকে দুনিয়াকে দেখাবার। ক্লিয়ার, নো ড্যান্ড্রাফ, নাথিং টু হাইড। ডাভ একটা শপিং মলে কয়েকজন বন্ধুকে ডাভ গেসিং গেম খেলতে বলল, যেখানে এক বন্ধুকে মুখের এক পাশে সাবান ব্যবহার করতে হবে আর অন্য পাশে ডাভ, আর অন্য বন্ধুকে ছুঁয়ে পার্থক্যটা বলতে হবে। এই দিকটা একটু রাফ, এই দিকটা স্মুথ সিল্কি, মনে হয় এই দিকটা ডাভ, এই দিকটাই ডাভ। ওর স্কিন অনেক গ্লো করছে, পার্থক্যটা বুঝতে পারছি। এটা আমার, এটা আমি নিয়ে যাচ্ছি। ডাভ ব্যবহার করুন আর নিজেই পার্থক্যটা অনুভব করুন। হাত দেখি, কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের 21-এর আলোকিত সন্ধ্যার অতিথি চিকিৎসক ও শিশু সাহিত্যিক সজল আশফাকের সাথে। অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে আপনারা ফোন করতে পারেন 888511 ও 888512 এই নাম্বারে। দর্শক চলুন আবার কথা বলি অতিথির সাথে। আচ্ছা, আমাদের সাথে দর্শক ফোনে অপেক্ষায় আছেন, আমরা আগে একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন অতিথির সাথে। হ্যালো, আলোকিত সন্ধ্যায় সকলকে শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। কে আছেন সাথে? হাজারীবাগ ঢাকা থেকে হুমায়ুন কবির। জি হুমায়ুন ভাই, প্রশ্ন করুন। আজকে 21 টিভিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দেশ বরণ্য এমন একজন চিকিৎসককে টেলিভিশনে উপস্থিত করায়। আমরা আজকে সত্যি আনন্দিত। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? যে অবদান রেখেছেন আমাদের সমাজে চিকিৎসা সংক্রান্ত ভুল ধারণা দূর করতে, আপনার অবদানের কারণে জাতি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। স্যার, আমার একটি ছোট্ট আবেদন, আপনি তো প্রিন্ট মিডিয়াতে নিয়মিত লেখেন, ইলেকট্রনিক মিডিয়াতে বিশেষ করে যদি 21 টিভিতেই নিয়মিত একটি অনুষ্ঠান করা যায় কিনা এই ভ্রান্ত ধারণাগুলো দূর করার ক্ষেত্রে, তাহলে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হবেন। স্যার ধন্যবাদ। জি ধন্যবাদ। জি আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমার একটা কলাম অনেক বছর, মানে প্রায় 14-15 বছর ছিল একটা না দৈনিক জনকণ্ঠে, সেটা হচ্ছে যে ভুল সবই ভুল, বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে। এটার উপরে বইও আছে আমার। এটাই অবশ্য পাঠকদের এই যে ভ্রান্ত ধারণা যে অনেক কিছুই আসলে আমরা মানে না বুঝে না জেনে হয়তোবা সেভাবে চলি এবং আরো সমস্যায় কিন্তু বেশি পড়ে যাই। সো এই ব্যাপারটা আপনি একটু আগে বলছিলেন যে প্রিভেনশনটা খুব জরুরি, কিউর হওয়ার জন্য আগের থেকে একটু সচেতনতা। তো এই বিষয় নিয়ে আসলে আপনার আর কি ভাবনা বা আর কি ধরনের কাজ আসলে করতে চান? যেটা হচ্ছে যে ওই আমি যেটা করেছি যে প্রথমত যে ভুল ধারণাগুলো আছে অনেক বছর ধরে চলে আসছে, লাইক ধরেন অনেকে ভাবেন যে অপারেশনের পর ডিম দুধ খাওয়া যাবে কিনা, তারপর জ্বর হলে ভাত খাওয়া যাবে কিনা, তো এরকম অনেক বিষয় কিন্তু আছে। তা এই জিনিসগুলো আমি চেষ্টা করেছি মানুষের ভুলগুলো ভাঙানোর জন্য, এবং আমি এগুলো নিয়ে বইও করেছি, এবং একটা চ্যানেলে এইগুলোর উপরে ভুলে ভরা গল্প এই শিরোনামে একটা ছোট্ট অনুষ্ঠানও যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমার কাজ করতে গিয়ে প্রতিনিয়ত মনে হচ্ছে যে আরো অনেক কিছু কিন্তু বাকি আছে, প্রচুর ভুল ধারণা মানুষের। তারপরে ধরেন চিকিৎসা বিষয়ে কিন্তু নানা রকম বিভ্রান্তি আছে মানুষের মধ্যে, যে এটা কেন করছি কি করছি অনেকে বুঝতে পারেন না। অনেকে হয়তো ভাবেন যে একটা কাউকে যদি বলা হয় যে একটা ছোট্ট শিশু তার অপারেশনের কথা, মা বাবা ভয় পেয়ে যাচ্ছেন যে হ্যাঁ এত ছোট বাচ্চার অপারেশন হবে, কিন্তু সমস্যাটা বোঝাতে হবে তাকে যে আপনার এই বাচ্চার সমস্যাটা এটা এই বয়সেরই সমস্যা, এটা এখনই সমাধান করতে হবে, না হলে বাচ্চাটার ভবিষ্যতে সমস্যা হবে। এবং আজকের দিনে অপারেশনের যে অজ্ঞান করার যে বিষয়টা সেটা অনেক বেশি সহজতর, এবং এটার জন্য ভয়ের কিছু নেই, নিরাপদেই করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, বড় কোনো যদি দুর্ঘটনা না ঘটে। এই জিনিসগুলো আশ্বস্ত করা এটা কিন্তু একটা বিশাল গ্যাপ আমি মনে করি। এটা ডাক্তারের সঙ্গে রোগীদের গ্যাপ, এই গ্যাপটা
বিভিন্ন কারণে হয়েছে, যারা বড় বড় ডাক্তার যাদের চেম্বারে অনেক ভিড়, তাদের মানে এই সময় নেই। communication gap তাদের এই একটা। সময়টা কিন্তু নাই রোগীকে এটা কাউন্সিলিং করা। আমাদের দেশে কাউন্সিলিংটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু দেখি যে ডক্টর যদি সেরকম হেল্পফুল হয় বা ওনার কথাতে কিন্তু অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি, কারণ আসলে তাকে মোটিভেট করতে হবে। কিন্তু অনেকেই বলেন যে আমি তো ভয় পেয়ে গেলাম। আসলে ভয় পাওয়ার বিষয় না, তাকে বোঝানো দরকার, যে দায়িত্ব নিয়ে বোঝানো দরকার। আসলে এটা যদি না করা যায় তাহলে আসলে কিন্তু মানুষের সত্যিকারের উপকার হবে না। জি, এবং মানে এই যে চিকিৎসার সাথে সাথে যে একটা মানসিক ভাবে তাকে স্ট্রং করা বা মেন্টালি তাকে সেভাবে সাপোর্ট দেয়া, এটা কিন্তু মনে হয় খুব এটা কি জরুরি। আসলে একজন চিকিৎসক হিসেবে রোগীর সাথে যখন ইন্টারাকশন হবে, আমি যখন কথা বলবো, তখন রোগী যেন বুঝতে পারেন যে আমি তার প্রতি আন্তরিক। এই আন্তরিকতাটা কিন্তু আমার ভেতর থেকে আসতে হবে, এবং তখন কিন্তু রোগী বুঝবে যে হ্যাঁ আমি তার প্রতি আন্তরিক। এটা কিন্তু আপনি আর্টিফিশিয়াল বা কৃত্রিম হেসে হেসে বললেই হবে না। আন্তরিকতাটা আসলে পেশেন্ট যখন বুঝবে, আমরা বুঝি যে আমাদের অনেক সময় কিছু কিছু রোগী আছেন হয়তো অনেক সময় একটু বেশি বিরক্তও লাগে যে তাকে আন্তরিকভাবে অনেক বললাম বলে সে বারবার এটা জিজ্ঞেস করছে, এটা জিজ্ঞেস করছে, কিন্তু সে কিন্তু এক ধরনের আস্থার থেকে কিন্তু কথাটা বলছে। এটাকে মূল্যায়ন করতে হবে আমাকে। এটাই কিন্তু আমার পুঁজি আমি মনে করি। অবশ্যই যে এই মানে আস্থাটা আনাটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। জি, তো একটু জানতে চাচ্ছি যে সামনে তো ফেব্রুয়ারি মাসে আমাদের বইমেলা, এবং আমি জানি যে মোটামুটি প্রত্যেক বইমেলাতে আপনার বই এসে থাকে। তো এবার আসলে নতুন কি লিখছেন? এবার আসলে আমার ছড়ার বইয়ের একটা অনেক গ্যাপ হয়েছে। গতবার যেমন ফেসবুক টুইটার হয়েছে, তার আগে অনেক আগে ছিল লেস্টি তুলে দৌড়। তো বন্ধুরা বলতো যে তুমি প্রথম বই করেছো লেস্টি তুলে দৌড়, তুমি কি ছড়া থেকে লেস তুলে দৌড় দিলা কিনা। আচ্ছা, এই জন্য আমি চাচ্ছি আগামী বইমেলা একটা ছড়ার বই করব। আর বাচ্চাদের জন্য তো ছড়া বই, প্লাস আরেকটা হচ্ছে যে ক্লোনিং নিয়ে একটা বই করব, মানব ক্লোনিং নিয়ে। এটা বিজ্ঞান ভিত্তিক একটা বই। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের কিছু বই থাকবে, নানা রকম টিপস নিয়ে, এরকম 1000 প্রশ্ন 1000 উত্তর বা এরকম বিভিন্ন টিপস নির্ভর কিছু বই। আর ইদানিংকালে যেটা খুব পপুলার যে খাবার দাবার, শাকসবজি, যে এই বিষয়গুলোকে ভিতরে যে রোগ প্রতিরোধক যে ক্ষমতাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়, স্পেসিফিক ভাবে, নির্দিষ্ট ভাবে, যেটাতে এটা এটাতে এটা, এই জিনিসগুলো এগুলি নিয়ে কাজ করছেন। আচ্ছা, তো এখন ছড়া লিখতে লিখতে এই মুহূর্তে কি কোনো ছড়ার কথা এখন মানে মাথায় আছে যেটা আমাদের দর্শকদের যার সাথে একটু শেয়ার করতে পারেন? ঠিক আমরা আগে থেকে একটু টাচ পেয়ে যাই। ঠিক ওরকম না, মানে এটা বাচ্চাদের ছড়া না। এই মুহূর্তে আমি স্মৃতি থেকে একটা অন্য ছড়া বলতে পারি। ছড়াটা একটু অন্যরকম, বড়দের হবে, হয়তো শিশু সাহিত্যিক হিসেবে একটু বড়দের ছড়া, একটু রোমান্টিক ছড়া হবে। ছড়াটা এরকম যে অনেক আশার ভালোবাসার স্বপ্নের হৃদয় ভরি, তোমাকে ফোন করি, তখন তুমি কেন বলো রং নাম্বার সরি। খুবই মজার, ইন্টারেস্টিং। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আসলে আরো কথা বলার ইচ্ছা ছিল কিন্তু একদম সময় হাতে নিয়ে আমাদের। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সময় দেওয়ার জন্য, এবং অনেক শুভকামনা। জি, আপনাকে ধন্যবাদ, এবং 21-এর দর্শকদের ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, 21-এ আলোকিত সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আলোকিত মানুষকে সাথে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21-এর সকল আয়োজন।